বিয়ের ৩ দিনের মাথায় পূর্ণতার স্বামী বিদেশে পাড়ি জমায়। আজ ঠিক দীর্ঘ ৫ বছর পর পূর্ণতার স্বামী বিদেশ থেকে বাড়ি এসছেন। ঘরের ছেলে এত বছর পর ঘরে আসছেন, এজন্য বাড়িতে আনন্দের জোয়ার নেমে এসেছে। সবাই আনন্দে ছোটাছুটি করলেও এখানে পূর্ণতার মাঝে কোনো আনন্দ বিরাজ করছে না। পূর্ণতা খুব ভালো করেই জানে ওর স্বামী ওকে পছন্দ করে না, এমনকি ওকে বউয়ের অধিকার অবধি দেয় না। বিদেশে গেছে ৫ বছর হয়েছে, তাদের বিয়েরও ৫ বছর হলো। এতটা সময় গিয়েছে, কিন্তু ওর স্বামী ওর সাথে যোগাযোগ খুব সীমিত হয়েছে। প্রথম প্রথম স্বামীর জন্য কাঁদতো, কেন তাকে এইভাবে ফেলে গেল। বিয়েতে রাজি না থাকলে বিয়েটা করে তার জীবন নষ্ট করার কী দরকার ছিল। শুধু শুধু বিয়ের তকমা লাগিয়ে ওকে সবার কাছে অপয়া করে দিয়েছিল। স্বামী ধরে রাখতে পারেনি, এসব বলে মানুষের কম কটুকতা তো ওকে হজম করতে হয়নি। পূর্ণতা রান্নাঘরে ঢুকে দেখলো ওর শাশুড়ি খুব যত্ন সহকারে খাবার রান্না করছে। ওকে দেখে একগাল হেসে বলল, যাও সুন্দর করে রেডি হয়ে থেকো, সুন্দর করে সাজগোজ করিও। কতদিন পর ছেলেটা আসছে, আজ আর রান্নাঘরে এসে নিজের সুন্দর মুখটা কালশেটে করে ফেলো না। পূর্ণতা কিছু বলতে চাইল, কিন্তু তিনি হাত দিয়ে থামিয়ে তৈরি হতে বলল। পূর্ণতা তাকে মায়ের মতো সম্মান করে বলে তার জন্য স্বামীর অবহেলা পেয়েও শ্বশুরবাড়ি ছেড়ে যেতে পারেনি। পূর্ণতা তার কথা অমান্য করতে পারবে না। ও শুধু ভাবে এত ভালো একজন মায়ের ছেলে কিভাবে হলো। পূর্ণতা রুমে এসে বসে রইল। কিসের সাজগোজ, কিসের কি, কিচ্ছু করবে না। করলে কি তিনি দেখবেন? কখনোই না। ৫ বছর আগে যে তার বাসর ঘরে থাকা বউয়ের দিকে ফিরেও তাকায়নি, আজ এতগুলো বছর পর এসে ওর দিকে তাকাবে? অসম্ভব। পূর্ণতা সাজতে না চাইলেও ওর ননাসের বড় মেয়ে আয়রা জোর করে ওকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিল। ও দাঁতে দাঁত চেপে ছিল, কিন্তু কিছু বলার সাহস পায়নি। দুপুর ৩টে পর পর গাড়ি এসে হর্ন বাজিয়ে জানান দিল তিনি এসেছে। মানুষটা চলে এসে পূর্ণতার বুক টিপ টিপ করছে। ২ বছর আগে তার সাথে ওর কথা হয়েছিল শেষবার। শাশুড়িমা জোর করে কথা বলতে দিয়েছিলেন। সে ঝগড়া করে বলেছিল আমার কাছে আর কোনো দিন ফোন দিলে সে নাকি আর কোনো দিন তার বাবা মায়ের সাথে যোগাযোগ করবে না। সেদিনের পর থেকে কেউ আমার কাছে ফোন দিত না। আমিও নিজের মতো চলছিলাম। তার আশা আমি ছেড়েই দিয়েছিলাম সেদিনে। মামি মামি বলে আমার সেই ভাগ্নি ডাকতে এলো। আমাকে জোর করে টেনে নিয়ে এলো ড্রয়িং রুমে। সোফায় বসে আছে আমার সেই ৫ বছর আগে বিবাহ করা স্বামী। ৫ বছর আগে তার শরীরের গঠন আগের পরিবর্তন হয়েছে, আগের থেকে স্বাস্থ্য হয়েছে, গায়ের রং যেন ফর্সা হয়েছে আরেকটু। তাকে দেখতে দেখতে পূর্ণতা পাশে তাকালো। একটা মেয়ে বসে আছে। কে এই মেয়েটি ওনার সাথে এসেছে? পূর্ণতার শাশুড়ি পূর্ণতাকে টেনে ছেলের সামনে নিয়ে বলল, দিদান, ওকে চিনতে পারছিস? দিদান পূর্ণতার দিকে তাকিয়ে কিছু মনে করার চেষ্টা করে বলল, এটা কে মা? ও কি বড় আপুর মেয়ে আয়রা? দিদানের কথা শুনে সবাই খিলখিলিয়ে হেসে উঠল। পূর্ণতা মনে মনে হাসছে। পূর্ণতার মনের হাসির সাথে বাস্তব হাসির রেশ পাওয়া গেল। আয়রা হাসি মুখে এগিয়ে এসে বলল, মামু, এই যে আমি। তুমি মামিকে ভাগ্নি ভাবছ? বলে হেসে দিল। দিদান কপাল কুঁচকে বলল, এটা আবার কোন মামি তোর? মামু, কি যে বলো না, এটা আমার দিদান মামার বউ পূর্ণতা মামি, তোমার বউ। দিদান অবাক চোখে পূর্ণতার দিকে তাকালো। দিদানের পাশে বসা মেয়েটি অবাক চোখে তাকিয়েছে। দিদান ঢোক গিলে বলল, কী সব বলছো মা? মজা করছো কেন তোমরা? ও তো আমার চাচাতো বোন। বউ বলে মজা করার অভ্যাস আর তোমাদের গেল না। যাই হোক, পরিচয় করিয়ে দেই। এই হচ্ছে তোমার ছেলের বউ শশী। সবাই চোখ কপালে তুলে তাকিয়ে আছে পাশে বসে থাকা মেয়েটির দিকে। মেয়েটি বসা থেকে উঠে দিদানের মাকে সালাম করতে চাইল। পূর্ণতা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বউ কথাটি শুনতে চমকে তাকালো। এই মানুষটা ওর জন্য, ও জানে তাকে নিয়ে ওর কোনো আশা প্রত্যাশা ছিল না। তবুও কেন আরেকজনকে বই বলে পরিচয় করে দেওয়াতে ওর বুকটা কেঁপে উঠল। ওর চোখের কোণে জল চিকচিক করে উঠল। পূর্ণতা শশীকে এগিয়ে আসতে দেখে পিছিয়ে যায়। শশী পায়ে হাত দিয়ে সালাম করে দিদানের মা আশালতাকে। আশালতা ছেলের দিকে বিস্ময়কর চাহনি দিয়ে তাকিয়েছে। উনি পূর্ণতার দিকে তাকাবে কী করে? মেয়েটি তো সব আশা ছেড়েই দিয়েছিল, তবুও জোর করেছে তারা। তাদের নিজের ছেলের উপর বিশ্বাস ছিল, ভেবেছিল এতদিন পর এসে হয়তো স্ত্রীকে মেনে নেবে। কিন্তু ছেলে এটা কী করে নিয়ে এলো? এক স্ত্রী থাকতে আর একটা বিয়ে করে নিয়ে এসছে। কেউ আর এগিয়ে এসে কথা বলল না দিদানের সাথে। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সবাই যে যার কাজে চলে যায়। থমকে দাঁড়িয়ে থাকে আশালতা বেগম। ছেলের থেকে এমনটা কোনোদিন আশা করেনি। এইভাবে তার ছেলে নাক কাটবে ভাবতে পারেনি। দিদান আর শশী দিদানের রুমে চলে যায়। আশালতা তার দিকে তাকিয়ে বলে, আমায় ক্ষমা করে দিস মা। দিদান এমন করবে আমি কল্পনাতেও ভাবিনি। আমি ছেলেকে চিনতে পারিনি। আমি তোমার মায়ের জায়গায় দিয়েছি। মা হয়ে মেয়ের কাছে ক্ষমা চেয়ে সেই জায়গাটা কেড়ে নিও না।
ওনার প্রতি আমার চাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে। তোমাদের মিথ্যে আশা নিয়ে থাকাটা এবার অন্তত বন্ধ হোক। উনি এই কাজটা করে ভালোই করেছেন। তোর কি হবে? আমরা যে তোর কাছে অপরাধী হয়ে গেলাম রে। আমার আবার কি হবে? তোমার ছেলে আমায় মেনে নেয়নি বলে কি আমার আর কোনো গতি হবে না? আমি একজন স্বনির্ভর মেয়ে, নিজের দায়িত্ব আমি নিজেই নিতে পারবো। তুই আমাদের কাছ থেকে চলে যাবি? কিভাবে থাকবো আমরা তোকে ছাড়া? তুই ছাড়া এই বাড়িটা যে খুব ফাঁকা ফাঁকা লাগে রে। তুই তো আমার মেয়ে, বল, তাই না? মাকে ছেড়ে চলে যাইস না, মেয়ে হয়ে থাক না আমাদের সাথে। এটা অসম্ভব। তুমি নিজেও জানো স্বামীর বাড়ি মেয়ে হয়ে থাকা যায় না। এখানে থাকলে আমাকে অনেক বিব্রতিকর অবস্থায় পড়তে হবে। আমি এখানে থাকতে পারবো না, ক্ষমা করো আমায়। আমাকে চলে যেতেই হবে। আমার ছেলেটা খুব বোকারে, খাঁটি সোনা রেখে সে কি ধরে আনলো আমি জানি না। তোকে আমি আটকাবো না, সেই অধিকারও আমার নেই। আমাদের এমন জন্য এমনিতেও অনেক সহ্য করেছিস, আর না। এবার তুই সুখে থাক, চলে তো যাবি, আর দুটো দিন পর যা। সাইমনের জন্মদিনের দিনটা আমাদের সাথে কাটিয়ে যাস। পূর্ণতা রাজি হয়ে গেল। শশী দিদানের রুমে এসে জহুরি নজরে রুমটা দেখছে। দিদান ঘামছে অনবরত। শশী কোনোভাবে আগের বিয়ের কথা জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। শশী আলমারি খুলে মেয়েদের পোশাক দেখে ড্রেসিং টেবিলের সামনে মেয়েদের কসমেটিক। এসব কি দিদান? এত মেয়েলি জিনিস কেন তোমার রুমে? এটা তোমার রুম তো? দিদান উত্তর দিতে পারছে না, ভয়ে ভীত হয়ে আছে। পূর্ণতা প্রবেশ করে তখন রুমে। আসলে ভাবি, আপনার স্বামীর রুমে আমি কয়দিন ধরে ছিলাম, এজন্য আমার জিনিসপত্র এখানে রয়ে গেল। শশী অবাক করে বলল, তুমি এখানে থাকতে? হ্যাঁ, মানে উনি তো বিদেশে থাকতো, রুমটা খালি ছিল, তাই আর কি থাকতাম। আপনারা চলে এসেছেন, এবার আপনারাই থাকবেন। একটু বসেন, আমি সব নিয়ে যাচ্ছি। বলে পূর্ণতা আলমারি থেকে সব ড্রেস বের করে আনে, নিজের সমস্ত জিনিস নিয়ে বেরিয়ে আসে। নিদান হাঁ করে তাকিয়েছে পূর্ণতার দিকে। এই মেয়েটা ওর বউ ছিল, সে তো সব জানার পর ও এতটা স্বাভাবিক আছে ভাবতেই পারছে না। শশী সন্দেহ চোখে তাকিয়ে বলল, দিদান মেয়েটার কথা আমার পছন্দ হলো না। ও তোমায় আমার স্বামী বলে সম্বোধন করল কেন? চাচাতো বোনেরা কি এইভাবে সম্বোধন করে? তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো? পূর্ণতা শাশুড়ির সাথে শুয়ে আছে, এই বাসায় ওর দম আটকে আসছে। স্বামী খুব ভালোবাসে এমনটা নয়, ভালোবাসা তেমন সুযোগও পায়নি। বিয়ের পর তাকে চেনার আগে উধাও, তারপর একাই একাই কাটলো 5টা বছর। 5 বছর পর আবার স্বামী নামক মানুষটার সাথে দেখা হলো, কিন্তু সে আগের মতোই। আগের দূরত্বে তৃতীয়জন ছিল না, কিন্তু এবার কার দূরত্বে তৃতীয়জন আছে? আচ্ছা, ও তৃতীয়জন কাকে বলা উচিত? যাকে ওর স্বামী বিয়ে করে নিয়েছে তাকে, না নিজেকে? ভেতর থেকে তাচ্ছিল্যের হাসি বেরিয়ে আসলো। ও নিজেই তো জীবনের তৃতীয়জন, এটা কেন ও ভুলে যায়? পূর্ণতা আস্তে করে উঠে বসলো, নিঃশ্বাস আটকে রেখেছে। মনে হয় নিঃশ্বাসের শব্দ, অতিরিক্ত শব্দ শোনা যাচ্ছে। এই শব্দ যদি শাশুড়ি মার ঘুম ভেঙে যায়। সেই ভয়ে উঠে শ্বাস আটকে রেখে দাঁড়ালো, তারপর পা টিপে দরজা খুলে বেরিয়ে এলো রুম থেকে। ও ঘুমাতে পারছে না, একে তো মনটা অশান্ত হয়ে আছে, তার মধ্যে আশালতার ঘুমের মধ্যে জোরে জোরে নাক ডাকে। তার পাশে কেউ ঘুমাতে পারে না, কিন্তু শাশুড়ি এত আদর করে ওকে নিয়ে শুয়েছে, ও মানা করতে পারেনি। পূর্ণতা কী করবে ভাবতে ভাবতে কিচেনের দিকে হাঁটা দিল। ড্রয়িং রুম পেরিয়ে কিচেনে যেতে হয়। রাতের খাবারটা পূর্ণতা খেতে পারেনি ঠিকমতো। এখন কিছু খাবো ভাবলো, না খেয়ে কেন থাকবে? খুব বাজে কিছু কি ঘটছে? কই না তো। ও কেন শোক পালন করবে? হাঁটতে হাঁটতে পূর্ণতা ড্রয়িং রুমে চলে আসলো। এসেই ওর চোখ ছানা বড়া হয়ে গেল। ও থমকে দাঁড়িয়ে পড়লে, চোখ বড় বড় করে তাকিয়েছে সামনে। দিদান সোফায় শুয়ে আছে। রাতে হালকা শীত শীত পড়ে দিদান ঘুমের মধ্যে জড়সড় হয়ে শুয়ে আছে। পূর্ণতা কিংকর্তব্যবিমূঢ় হয়ে এগিয়ে এলো খুব সাবধানে, তারপর দিদানের দিকে ভালো করে তাকালো। কী ব্যাপার, উনি বউ ফেলে একা এখানে ঘুমাচ্ছে কেন? দুজনে কি ঝগড়া করে আলাদা ঘুমিয়েছে নাকি? কপাল কুঁচকে পূর্ণতা দিদানের দিকে তাকিয়েছে। ঘুমের মধ্যে মশার কামড় খেয়ে দিদার নড়ে উঠতে চমকে পূর্ণতা সোপার পিছনে নিজেকে আড়াল করে লুকিয়ে পড়ল সে। দিদার নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ল। এটুকু সোফায় লম্বা চওড়া মানুষটাকে ঘুমাতে ভালোই যুদ্ধ করতে হচ্ছে। দিদানের এই অবস্থা থেকে কেন জানি না পূর্ণতার খুব বেশি মজা লাগলো। ও মুখ চেপে ধরে ড্রয়িং রুম পেরিয়ে কিচেনে চলে আসলো। কিচেনে এসে আর পূর্ণতা হাসি ধরিয়ে রাখতে পারল না। ও খিলখিলি হাসছে, ওর হাসির শব্দে এদিকে ঘুমিয়ে থাকা দিদানের ঘুম ভেঙে গেল। দিদান কপাল কুঁচকে হাসির শব্দ কোথা থেকে আসছে খুঁজছে। ঘুম ঘুম চোখে উঠে বসলো দিদান।
তারপর হাসির আওয়াজ অনুসরণ করে কিচেনের কাছে আসতে ও নিশ্চিত হয়ে গেল কেউ ওখান থেকে হাসছে। ও কিছুটা ভয় পেল, কারণ ও সোফায় শুয়ে আছে, এটা কি কেউ দেখে ফেলছে? লজ্জা ও মিশ্রিত করে দিদান কিচেনে প্রবেশ করতে দেখলো পূর্ণতা মুখ চেপে হাসছে। আচমকা দিদান কিচেনে দেখে থমকে পূর্ণতা হাসি থামিয়ে দেয়, কিন্তু এখানে রেশ যায়নি। ও সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। দিদান পূর্ণতাকে দেখে কপাল কুঁচকে বলল, হাসছো কেন? পূর্ণতা হেসে বলল, আপনাকে বলবো কেন? আমার হাসি পেয়েছে, আমি হেসেছি। আপনার প্রবলেম কি? দিদান পূর্ণতার কথা শুনে রাগান্বিত স্বরে বলল, তুমি আমাকে সোফায় শোয়া দেখছো, তাই না? এজন্য হাসছো? আপনার ধারণা অতটা ভুল নয়। বলেই আবার হেসে উঠল পূর্ণতা। দিদান লজ্জায় মাটির সাথে মিশে গেল। কি বলে পরিস্থিতি ম্যানেজ করবে ভাবতে লাগলো। পূর্ণতা দিদানকে পাশ কাটিয়ে ফ্রিজ থেকে খাবার বের করে এনে গরম করতে লাগলো, আর দিদান থম মেরে সেখানে দাঁড়িয়ে আছে। পূর্ণতা বলল, দাঁড়িয়ে আছেন কেন? যান ঘুমান। দিদান বলল, আমাদের মধ্যে কিন্তু তোমার জন্য ঝগড়া হয়েছে, আমাকে তোমার জন্য বাইরে ঘুমাতে হচ্ছে। পূর্ণতা কপাল কুঁচকে আশ্চর্য গলা বলল, আমার জন্য কেন ঝগড়া হবে? আমি কি করলাম? দিদান বলল, তোমার সব কিছু আমার রুমে ছিল, তাই শশী সন্দেহ করছে। তো এখানে কি আমার দোষ? বিয়ের পর থেকে তো আমি ওখানেই থাকি। থেকে ফের বলল, আপনি কি জানিয়ে এসেছেন যে নতুন বউ নিয়ে আসবেন, পুরাতন বউকে রুম ত্যাগ করতে হবে? দিদান বলল, আমি তো জানতাম তুমি চলে গেছো। এত কিছুর পর ও যে মাটি আঁকড়ে পড়ে থাকবে কে জানতো? দেখুন, আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আপনার আম্মা আমাকে যেতে দেয়নি। তার নাকি আমার উপর অনেক বিশ্বাস, আপনি নাকি ফিরে এসে আমাকে মেনে নেবেন, তার জন্যই আমাকে পড়ে থাকতে হয়েছে। আর আপনি তো তখন ছিলেন না, থাকলে হয়তো সব কিছু মীমাংসা করেই আগেই চলে যেতে পারতাম। থাক, চিন্তা করবেন না, আমি আপনার ঘাড়ে চেপে বসবো না, আমাদের বিয়ের কথাটা আপনার বউকে জানতে পারবো না, আমি খুব শীঘ্রই চলে যাব আর ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। একদমই কথাটা বলে পূর্ণতা থামলো। কথাগুলো বলে কেন জানি ওর অদ্ভুত রকমের শান্তি লাগতে শুরু করলো। বিয়ের 5টা বছর 5টা কথাও স্বামীর সাথে বলতে পারেনি, কিন্তু আজকে পেরেছে। কথাগুলো হয়তো প্রেমের নয়, কিন্তু প্রশান্তির। দিদান হাঁ করে পূর্ণতার কথা গিলল। ও ভাবেনি এত তাড়াতাড়ি পূর্ণতা ওকে ছাড়বে। ও ভাবছিল কিভাবে ওকে দিয়ে ডিভোর্স দেওয়াবে, কিন্তু এত সুন্দরভাবে পূর্ণতা রাজি হয়ে যাবে আর ওর পথ সহজ করে দিবে ও কল্পনাও করেনি। কল্পনার বাইরে কিছু ঘটলে মানুষ থমকায়, চমকায়। দিদানও থমকালো। পূর্ণতা খাবার প্লেট নিয়ে খাচ্ছে। পেছন থেকে কর্কশ কণ্ঠে কেউ একজন বলে উঠল, তোমরা এখানে কি করছো? শশীর কণ্ঠস্বর শুনতে দিদান চমকে উঠল। লাফিয়ে পিছনে দেখলো শশী রাগি চোখে ওর দিকে তাকিয়েছে। পূর্ণতা খাবার উঁচু করে দেখিয়ে বলল, ভাবি খাচ্ছিলাম, তখন খেতে পারিনি, কিন্তু ঘুমের মধ্যে অনুভব করলাম না খেলে আমি ঘুমাতে পারবো না, তাই খেতে এসেছি। আমি আসলে এমনি খিদে সহ্য করতে পারি না। ছোট থেকে রাগ করে খাবার খেয়ে নিতাম, কখনো খাবার থেকে নিজেকে সরিয়ে অভিমান করতে পারি না। আর রাতে খাবার খাওয়ার আগের থেকে অভ্যাস, মাঝরাতে উঠে ভূত দেখার মতো করে খাবার খাই। দাঁত কেলিয়ে বলল পূর্ণতা। শশী পূর্ণতার রচনা কথা না গিলে দিদানকে উদ্দেশ্য করে বলল, এই মেয়েটার সাথে তুমি কি করেছিলে দিদান? দিদান শশীর হাত ধরে বলল, বাইরে চলো বলছি। তুমি কি খালি ভুল জায়গায় এসে ভুল বুঝবে নাকি? হাত ছাড়ো। এত রাতে তুমি এই মেয়ের সাথে কি করছিলে স্পষ্টভাবে বলো। দিদান পূর্ণতার সামনে শশীর এমন ধমক খেয়ে লজ্জায় লাল হয়ে গেল। পূর্ণতা খাচ্ছে আর হা করে ড্রামা দেখছে, যেন এমন করে দুজনের দিকে তাকিয়েছে। আমি তো সোফায় ঘুমিয়েছিলাম, হঠাৎ কিচেন থেকে আওয়াজ পাই আর নিজেও পানির পিপাসা পায়, তাই এসেছিলাম। এসে দেখে ও খাচ্ছে। ও আমার বোন শশী, তুমি ভুল বোঝো কেন? শশী রাগ করে বলল, মায়ের পেটে বোন তো না, বোন বউ হতে কতক্ষণ? মাঝরাতে তুমি এই মেয়ের সাথে দাঁড়িয়ে কি এমন কথা বলেছিলে বুঝি না? আমাকে বোকা পেয়েছো? দিদান শশীর হাত ধরে টেনে ওকে বাইরে নিয়ে এলো। দুজনের ঝগড়া দেখতে খাচ্ছিল পূর্ণতা। দুজনের চলে যেতে আফসোস করে বলে, ইস কি সুন্দর নাটক দেখতে দেখতে খাচ্ছিলাম, আমার খাওয়া শেষ হওয়ার আগেই কেন চলে গেল? শশী দিদানের রুমে এনে বলল, তোমার জন্য ওর সামনে আমাকে লজ্জায় পড়তে হয়েছে। আমি সোফায় ঘুমিয়েছিলাম, ওটাও দেখে ফেলছে। কথা ঘুরাবে না তুমি? ওই মেয়ের সাথে কি কথা বলেছিলে? আচ্ছা, তোমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না তো? আসলে ওকে বউ বলে পরিচয় দিলে? আচ্ছা, দুজনের বিয়ে ঠিক ছিল না তো? চাচাতো মামাতো ভাই বোনদের মধ্যে তো এসব হয়ে থাকে, আমি জানি। পাগল তুমি? আমি ওকে পছন্দ করলেই তোমাকে কেন বিয়ে করতে চাইবো? আমি তোমাকে ভালোবাসি, বোঝো না কেন? রুমে থাকা নিয়ে ঝামেলা না করলে কি এসব হতো? শশী রাগে দুঃখে বলল, রুমে থাকো, আমার কাছাকাছি থাকার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না, কিন্তু মনে রাখো।
বলে শশীর আগে বিছানায় শুয়ে পড়লো, আর দিদান চুপ করে দাঁড়িয়ে রইল, ব্যালকনিতে গিয়ে বসে রইল। পূর্ণতা খাওয়া দাওয়া শেষ করে এসে দেখলো দিদান নাই, আর কিন্তু তার বালিশ এখানেই পড়ে আছে। ও বালিশ হাতে নিয়ে হাঁটা শুরু করলো, দিদানের রুমে নক করতে লাগলো। শশী উঠে দরজা খুলে বিরক্ত হয়ে, এই বাসায় এত ঝামেলা কেন, অসহ্য হয়ে গেল একদিনে। এদিকে দিদানও ব্যালকনিতে থেকে এগিয়ে এসেছে। এখন আবার দরজায় নক করে কে এসেছে। পূর্ণতা বালিশ এগিয়ে দিয়ে বলল, এটা ড্রয়িং রুমে ফেলে এসেছেন, সকালে উঠে এটা দেখলে তো সবাই কি নাকি ভাববে, তাই আমি দিতে এলাম। শশী একটানে বালিশ নিয়ে বলল, থ্যাংক ইউ বলে মুখের উপর দরজা আটকে দিল। পূর্ণতা শক্ত হয়ে বদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে রইল। ভোর সকালে বাসার লঙ্কাকাণ্ড বাঁধিয়ে গেল। ভোর সকালে শশী রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে। রাগের সঠিক কারণ বাসার কেউ জানে না, শুধু দেখা গেছে শশী রেগে ব্যাগ নিয়ে চলে গেছে, আর তাকে থামানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে দিতান। পূর্ণতা সহ সবাই তাদের এই কাণ্ড কারখানা দেখছিল। আয়রা ফিসফিস করে পূর্ণতাকে বলে, মামি কি হলো ব্যাপারটা? পূর্ণতা বলল, তোমার নতুন মামি হয়তো তোমার মামার উপর রাগ করে বাসা থেকে চলে গেল, এখন কি হবে? কী আর হবে, একটু পর দেখবে তোমার মামা তাকে হাতে পায়ে ধরে বাসায় নিয়ে আসছে। তোমার কষ্ট লাগছে না এসব দেখে? পূর্ণতা আয়রার দিকে সরাসরি তাকিয়ে বলল, কষ্ট লাগবে কেন? তোমার হাজব্যান্ড তোমাকে রেখে আরেকজনকে কে কে আহ্লাদ করছে, তা দেখে কি খারাপ লাগছে না? অবাক স্বরে বলল আয়রা, না, উল্টো ওদের আধিক্যতা থেকে মজা পাচ্ছি। তোমার মামার প্রেমে আমি দেওয়ানা না, তার কিছুতে আমার কিছু যায় আসে না। আয়রা আর কিছু বলল না। আশালতা বিড়বিড় করে বলল, ভালোই হয়েছে, আপদ নিজের থেকে বিদায় হয়েছে। পূর্ণতা আশালতার দিকে তাকিয়ে বলল, মা, বাড়ির বউকে আপদ বলছো? তুমি কি এখন দরজার শাশুড়ি হবার ট্রেনিং নিচ্ছ? তাই নিতে হবে। আশালতার কথা শুনে পূর্ণতা খিলখিলিয়ে হেসে উঠল। দিদান শশীর পিছু এসে বলল, তুমি কিন্তু এখন বেশি করছো শশী। তুমি রাতে আমাকে টাচ করলে কেন? বলেছিলাম না বিয়ের আগে এসব করবে না? একটা চুমুই তো খেয়েছি, এত রাগ করছো কেন? এখন আমি এখানে থাকলে তুমি আরও অনেক কিছু করতে চাইবে। বিয়েটা এখনও হয়নি, মাথায় রেখো। আর তোমার মাকে নিয়ে আমাদের বাসায় আসবো প্রস্তাব নিয়ে, বিয়ের পরেই আর এই বাসায় আসবো। কি বলছো? আমরা চলো কাজী অফিসে গিয়ে বিয়ে করে আসি। ওসব করতে গেলে বাসায় জেনে যাবে বিয়ে না করে মিথ্যে বলছি, তখন কি হবে ভাবো। মায়ের চোখে আরও ছোট হতে চাই না। আমি কোনো রাস্তার মেয়ে না দিদান। তুমি আমাকে একটু বিশ্বাস করো না শশী? এতদিন ধরে বিয়ে নিয়ে ঘ্যান ঘ্যান করছি, তুমি শোনোনি? বাসায় আসলে মিথ্যে বলালে, এখন আবার প্রয়োজন করে প্রস্তাব দিয়ে বিয়ের কথা বলছো? বিশ্বাস করো পারি না, কারণ আছে, তুমি সেটা জানো। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, এবার যা বললাম তাই করবে, আসছি বলে শশী অটোতে উঠে চলে গেল। দিদান অটোর দিকে তাকিয়ে থম মেরে দাঁড়িয়ে রইল। পূর্ণতা দেখলো দিদান একই বাসায় আসছে। ওর কপাল কুঁচকে এলো। ও ধীর পায়ে দিদানের দিকে এগিয়ে এলো, আপনার বউ কই? দিদান পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতার চোখে মুখে তাচ্ছিল্য ফুটে উঠে খুব লজ্জা পেল দিদান। পরিস্থিতি সামলে মাকে ডেকে বলল, মা, শশী ওর মাকে দেখতে গেছে। পূর্ণতা বলল, দেখে মনে হলো আপনার সাথে রাগ করে চলে গেছে। দিদান কাচুমুচু মুখ করে বলল, আরে না, তোমার ভুল ধারণা হচ্ছে হয়তো। দিদার নিজের রুমে চলে এলো। শশীর উপর প্রচণ্ড রাগ হচ্ছে, এভাবে ওকে নিয়ে খেলছে, যখন যা মন চাচ্ছে তাই করছে। কেমন বিপদে ফেলে ও চলে গেল। এখন আবার আয়োজন করে সম্বন্ধ করে বিয়ে করতে হবে। সব কিছু কি খেলা পেয়েছে? নিজের মনে নানান কথা বলে দিদান রাগে ফুঁসছে। রাগে কি করবে বুঝতে পারছে না, রুমে পায়চারি করছে। হঠাৎ চিকন মেলি কণ্ঠস্বর ভেসে আসতে দিদান পায়চারি থামিয়ে স্থির হয়ে দরজার দিকে তাকালো। পূর্ণতা দরজা একটু ফাঁক করে ওর দিকে তাকিয়ে বলে, আসতে পারি? আসো, থমকানো কণ্ঠে বলল দিদান। পূর্ণতা ভেতরে ঢুকে চারপাশ চেক করে বলল, এ কি, ভাবি সব জিনিস নিয়ে এক্কেবারে চলে গেল নাকি? দিদান তো খেয়াল করেনি এসব। ও খেয়াল করে দেখলো আসলেই শশী সব নিয়ে গেছে। দিদান নিশ্চুপ হয়ে আছে, তাই পূর্ণতা বলল, মা আপনাকে ডাকছে, আসুন। পূর্ণতা চলে গেল। দিদান শশীর নাম্বারে কল দিয়ে ওকে জিজ্ঞাসা করতে চাইল সব কিছু নিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল, কিন্তু করলো না। ফোন রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। ওর মায়ের কাছে আসলো। আশালতা ওকে বলল সবার সাথে শপিংয়ে যেতে। দিদানের মন মেজাজ খারাপ হয়ে আসে, কিন্তু মায়ের কথা অমান্য করতে ইচ্ছে করলো না। বাসায় আসার পর যখন থেকে জানতে পারছে শশী ওর বউ, তখন থেকে বাসায় কেউ তেমন কথা বলছে না ওর সাথে। ও ব্যাগ করে কি আনছে সেটাও কেউ দেখলো না আগ্রহ করে, অথচ আসার খবর পেতে সবাই কত কিছু আবদার করেছিল। দিদান বিকালে সবার সাথে মার্কেটে গেল। আয়রাকে পাত্রপক্ষ দেখতে আসবে তার, আর সাইমনের জন্মদিন, তাই মোটামুটি কেনাকাটা করা হবে। সন্ধ্যায় ছোট সাইমনের জন্মদিন উপলক্ষে বাড়ি সাজানো হয়েছে, সব কিছু রেডি করা হয়েছে।
সব কিছু এক হাতে পূর্ণতা করলো। সবার সাথে পূর্ণতার এত বন্ডিং দেখে দিদানও চমকালো। মেয়েটা ভালোই বিড়বিড় করে। বলল, ও প্যান্টের পকেটে হাত ঢুকে সব ঘুরে ঘুরে সব কিছু দেখছে। আয়মান কেক কেটে সবার আগে পূর্ণতাকে খাইয়ে দিল। পূর্ণতা হেসে ওকে খাইয়ে দিল। তারপর ওর জন্য আনা গিফট দিল ওর হাতে। গিফটের কথা ভুলেই গিয়েছিল দিদান। তাড়াতাড়ি রুমে গিয়ে লাগেজ নিয়ে আসলো। তারপর সব বের করে সবার জন্য যা যা আছে এনেছে। শশী চলে গেছে তাই সবাই একটু সন্তুষ্ট। তাই সবাই কার জন্য কী এনেছে নিতে আসলো। পূর্ণতাও দাঁড়িয়েছিল। সবাইকে সব দিয়ে দিল, কিন্তু পূর্ণতার জন্য কিছুই আনেনি। এটা তো স্বাভাবিক, ও এই বাসায় আছে এটা তো দিদান জানতোই না, জানলে আনতোও না। পূর্ণতা হাসি মুখে দাঁড়িয়েছে। আশালতা নিজের শাড়ি ফেরত দিয়ে বলে, লাগবে না আমার তোর জিনিস তোর বউকে দিস। বলেই তিনি চলে গেলেন গম্ভীর মুখ নিয়ে নিজের রুমে। আয়রা বলল, মামু তুমি মামির জন্য কিচ্ছু আনোনি? এটা কি তুমি ঠিক করেছো? একটা জিনিস আনলে কি এমন হতো? তোমার জিনিস আমারও নিতে ইচ্ছা করছে না বলে আয়রা ফেরত দিয়ে দিল ওকে দেওয়া আইফোন। পেছন থেকে আয়রার মা মেয়েকে টেনে বলল, মামা এত ভালোবাসা দিয়েছে নে। আয়রার মা একটু লোভী টাইপের। ভাইয়ের না জানিয়ে বউ নিয়ে আশায় রাগ করেছিল, কিন্তু দামি দামি জিনিস পেয়ে তিনি গড়ে গেলেন। শুধু মন গলাতে পারলেন না আশালতার। দিদানের হাত থেকে ফোন নিয়ে তিনি মেয়ের হাতে দিলেন। সবাই এখন আহ্লাদ করছে দিদানকে নিয়ে। পূর্ণতা ধীর পায়ে জায়গা ত্যাগ করলেন। আশালতা রুমে এসে কাঁদছে ছেলের কাছে। এত কষ্ট করে ছেলে মানুষ করেছে, কিন্তু ছেলে অমানুষ তৈরি হয়েছে। পূর্ণতা এসে তাকে কাঁদতে মানা করলো। তিনি থামলেন না। পূর্ণতাকে নিজের প্রয়োজনে সব গোছগাছ করে লেগে পড়ল। আয়রা তক্ষুনি রুমে এসে বলল, মামি তুমি যেও না প্লিজ, আগামীকাল দেখতে আসবে, তুমি এখন যেও না। পূর্ণতা বলল, আজ জন্মদিন তাই আটকে গেলাম। আগামী দিন পাত্র আসবে তাই থাকতে বলছো? 2 দিন পর বিয়ে ঠিক হবে, তার জন্য আবার থাকতে বলবে? আমার মন আর টিকছে না, বিলিভ মি। তোমার কষ্টটা বুঝতে পারছি মামি, কিন্তু তাও থাকো না। আয়রা আর আশালতা জোর করার আবার পূর্ণতাকে রাজি হতে হলো। পরদিন আয়রাকে দেখতে আসলো ছেলের মা বাবা এসেছে। ছেলে হাই স্কুল টিচার, নাম শরণ। সবাই বসার ঘরে বসতে দেওয়া হলো। ভেতর থেকে বসে পূর্ণতা সব সাজাচ্ছে। আয়রা সুন্দর করে শাড়ি পরে রেডি হয়েছে। পূর্ণতা ফলের ট্রে এনে রাখলো তাদের সামনে। তার একটু পর আয়রাকে নিয়ে আসলো। পাত্রপক্ষের সাথে আশালতা, দিদান ও আয়রার বাবা বসে আছে। আয়রাকে ওদের সামনে এনে বসানো হলো। আয়রা সালাম দিয়ে লজ্জায় লাল টুকটুকে হয়েছে। দুই একটা কথা বলে তারা আয়রাকে যেতে বলল। আয়রাকে নিয়ে চলে গেল পূর্ণতা। তারপর খবর আসলো ছেলে নাকি আয়রার সাথে একাকী কথা বলতে চাই। পূর্ণতা এসে শরণকে নিয়ে গেল। শরণ মাঝ রাস্তায় দাঁড়িয়ে বলল, পূর্ণতা বলল, আসুন। থামলেন কেন? শরণ বললেন, আপনি কি বিবাহিত? পূর্ণতা কপাল কুচকে বলে, কেন? না, এমনি জানতে মন চাইলো, কিছু মনে করবেন না। পূর্ণতা ভাবলো 2 দিন পর ডিভোর্স হবে, তাহলে আর বিবাহিত বলার প্রয়োজন নেই। পূর্ণতা বলল, আমি বিবাহিত না। বিবাহিত না কথাটা জেনেই কেমন জানি উৎফুল্ল হয়ে উঠল শরণ। পূর্ণতা অবাক হয়ে দেখলো। শরণকে আয়রার রুমে সামনে এনে বলল, যান, এটা আয়রার রুম। শরণ বলল, ধন্যবাদ বলে শরণ আয়রার রুমে না ঢুকে বসার ঘরে চলে আসলো। পেছন থেকে চেঁচিয়ে ডাকলো, পূর্ণতা, কিন্তু থামলো না শরণ। পূর্ণতা হতবুদ্ধি চোখে তাকিয়ে আছে। এটা কি হলো? পাত্রীর সাথে না দেখা করেই পাত্র চলে গেল, পাগল নাকি? আশালতা ড্রয়িং রুমে ফোন কানে ধরে বসে আছে। তার সামনে বাসার সবাই উৎসুক হয়ে বসে আছে। সবার এত উত্তেজনার কারণ হচ্ছে আশালতা এখন কথা বলছে পাত্র শরণের মায়ের সাথে। তারা যাওয়ার আগে বলে গিয়েছিল বাসায় গিয়ে ফোনে মতামত জানাবে। আয়রার নানির কাছে বড় হয়েছে, তাই নানি ওর বড় গার্ডিয়ান। বিয়ের সম্বন্ধ তিনি এনেছেন। এখন রাত 9টা বাজে, তারা ফোন দিয়েছে, তার মানে এখন তাদের মেয়েকে পছন্দ হয়েছে নাকি সেটা জানাবে। আশালতা বললেন, তা আপনারা ভালোভাবে পৌঁছেছেন তো? স্বর্ণের মা বললেন, জি, আমরা ভালোভাবে পৌঁছেছি। তা যেটা বলার জন্য ফোন দিয়েছিলাম, আপনাদের বাসায় যে আর একটা মেয়ে দেখলাম না, তার নাম কি? আশালতা পূর্ণতার দিকে চেয়ে বলেন, জি পূর্ণতা। কেন, কিছু হয়েছে? না না, কিছু হয়নি। উনি সম্পর্কে আপনাদের কি হয়? আশালতা মুখের আগায় চলে আসলো আমার ছেলের বউ, কিন্তু সঙ্গে সঙ্গে দিদান এবং শশীকে ড্রয়িং রুমে পেরিয়ে আসতে দেখলো। আপদ বিদায় হয়েছে, বাসায় সবাই খুশি হয়েছিল। আবার ছেলে ওই মেয়ের হাত ধরে বাসায় ঢুকছে দেখে তার চোখ মুখ কঠিন হয়ে গেল। পূর্ণতার পাশে দাঁড়ানো ছিল, শাশুড়ির কথা মনোযোগ দিয়ে শুনছিল। ওর নাম বলতেই হক চৌকে যায়, কিন্তু মায়ের গম্ভীর নজরের সামনে তাকানো দেখে তার দৃষ্টি বরাবর সামনে তাকাতেই দেখে দিদান শশীর হাত ধরে বাসায় ভেতরে ঢুকছে। ও আমার বোনের মেয়ে, আমাদের বাসায় বেড়াতে এসেছে। ও আচ্ছা, শরণ তো আপনার নাতনিকে
পছন্দ না করে পছন্দ করেছে আপনার বোনের মেয়ে পূর্ণতাকে, তার নাকি ওই মেয়েকে লাগবে। সে বাসায় এসে খুব ঝামেলা করেছে। আমরা এত করে বুঝালাম, দেখতে গিয়েছি একজনকে, আরেকজনকে পছন্দ করে আসলি আরেকজনকে কে, এটা বলাটা খুব লজ্জাজনক। তারা অপমানিত বোধ করতে পারে, কিন্তু কোনোভাবেই শুনতে পাচ্ছে না। জোর করে আমাকে দিয়ে ফোনটা করালো। কথাটা বলতেও আমি খুব ইতস্তত বোধ করছি, কিন্তু ছেলের জেদের কাছে হার মানতে বাধ্য হলো। তিথি থেমে আবার বললেন, যদি পূর্ণতার বাসার ঠিকানাটা দিতেন খুব উপকার হতো। আপনার সাথে পরে কথা বলছি বলে আশালতার ফোনটা কেটে দিলেন। পূর্ণতা বলল, মা ওনারা কি বললেন? আশালতা বললেন, মেয়ে ওনাদের পছন্দ হয়নি। সমস্যা নেই, আমার নাতনির জন্য আরও বড় ঘর থেকে সম্বন্ধ আসবে। কি বলিস? পূর্ণতা রাগী কণ্ঠে বলল, দূর, অযথা এত কষ্ট করে রান্না করে খাওয়ালাম, সব বৃথা। পূর্ণতার আগে গজগজ করে চলে গেল। আয়রা মন খারাপ করবে তাই ওকে এটা ওটা বলে ওর মন ভালো করতে লাগলো। শশীকে নিয়ে দিদান রুমে এসেছে। শশী নিজের বাসায় ঠাঁই পায়নি। এক রাতে হোটেল কাটিয়ে নিজের জেদ ভঙ্গ করে দিদানকে নিয়ে কাজী অফিসে গিয়েছিল। বাসায় সবাইকে ফেলে 5 বছর আগে দিদানের সাথে দেশের বাইরে চলে যায়। তখন সবাই অমত ছিল, কিন্তু তাই যখন বাসায় গেছে কেউ ওকে বাসায় ঢুকতে দেয়নি। আজকে দুজনে বিয়ে করে এসেছে। এদিকে আশালতা আজকে প্রচুর ক্ষেপে আছে। আগামীকাল পূর্ণতাকে ফেরত পাঠাবেন, অনেক হয়েছে, আর না। এখানে সার্কাস বানিয়ে মেয়েটার জীবন আর নষ্ট করতে চায় না। ডিনারের আগেই শেষ হয়ে গেছে। ফোন কলে ঘণ্টাখানেক পার হয়ে গেল, 10:15 বেজে গেছে। সবাই শুতে চলে যাবে। এই সময় আশালতা সবাইকে ডাকলো, জরুরি কথা বলবে। জরুরি কথা শুনে সবাই উপস্থিত হলো। দিদান আর শশীর কোনো খবর নেই। তারা আজকে বিয়ে করে এসেছে, নিজের বাসন নিয়ে মেতে আছে। আয়রাকে পাঠালো আশালতা দিদান আর শশীকে ডাকতে। শশী বিরক্ত হয়ে বলল, তোমাদের বাসায় কি একটু শান্তিতে থাকা যাবে না? তোমাকে বিয়ে করা আমার ভুল হয়ে গেছে। এতদিন বিয়ে করিনি, ভালোই ছিলাম, এখন বিয়ে করে ফেঁসে গেলাম মনে হচ্ছে। দিদান আর শশী আসতেই আশালতা দিদানের দিকে চেয়ে বলল, বিয়ে কবে করেছিস আমি কিছু জানতে চাই না। তোর বউ তুই পছন্দ করছিস, তুই সংসার করবি, তোর ব্যাপার। সেখানে রাগারাগি করার কোনো ইচ্ছে নেই আমার। আমি পছন্দ করে তোকে পূর্ণতার সাথে বিয়ে দিয়েছিলাম। মেয়েটাকে বিয়ে দিয়ে মেয়েটার জীবন নষ্ট করেছি। মেয়েটাকে ধরে বেঁধে আটকে রেখেছিলাম, বিশ্বাস ছিল আমার ছেলে আমার কাজের মান রাখবে। সে বিশ্বাস আমার ভেঙে গেছে। তোর বাবা 10 বছর আগেই নিজের দায়িত্ব কর্তব্য আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে পারাপারে চলে গেছে। আমিও যদি সেই দিন চলে যেতে পারতাম তাহলে এই দিন দেখতে হতো না। তোদের নিজের রক্ত পানি করে বড় করেছি, মানুষ করেছি, কিন্তু তোকে আমি মানুষ বানাতে পারিনি। আশালতা পূর্ণতার হাত ধরে বলল, পারলে এই অপরাধী মাটাকে ক্ষমা করিস। আমি তোর চোখে সত্যি খুব অপরাধী, তোর জীবনটা শেষ করে দিলাম। শশী ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। ও কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছে না, কিন্তু ঘটনা যে খুব জটিল সেটাও স্পষ্ট বুঝতে পারছে না। ও কটমট চোখে তাকালো দিদানের দিকে। দিদান মাথা নিচু করে আছে। আসল ঘটনাটা কিছুক্ষণ বাদেই পরিষ্কার হয়ে গেল শশীর কাছে। ও পাথর হয়ে বসে আছে। আশালতার কথা শেষ হয়ে পূর্ণতাকে নিয়ে চলে গেল। সবাই চলে গেছে, বসে আছে শুধু দিদান আর শশী। দিদান শশীর হাত ধরে বলে, রাগ করছো কেন? মায়ের জন্য বিয়ে করতে হয়েছিল, কিন্তু ওকে কখনোই আমি ওয়াইফ বলে মানিনি। আমি শুধু তোমাকেই ভালোবাসি। শশী ঠাস করে চড় মেরে বসলো দিদানকে। তারপর উঠে রাগে গজগজ করতে করতে রুমে গিয়ে দরজা আটকে দিল। দিদান দরজার সামনে দাঁড়িয়ে রইল। রাগে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। দরজা ধাক্কা দিতে গিয়েও ও রেগে বাসার বাইরে চলে এলো। আশালতা পূর্ণতার দিকে চেয়ে বলল, পাত্র তোর বিয়ের প্রস্তাব দিয়েছে। চমকে উঠল পূর্ণতা। বিস্মিত চোখে তাকালো আশালতার দিকে। আশালতা বললেন, তোর বাবা মাকে আমি কিভাবে মুখ দেখাবো রে, জানি না। পূর্ণতা চিন্তায় পড়ে গেল। তার মানে এই জন্য ছেলে ওকে বিবাহিত নাকি জিজ্ঞাসা করছিল? ও সন্দেহ করছিল, তাই বলে ওকে পছন্দ করে ফেলবে, এটাও কল্পনাও করেনি। নিজের বোকামো নিজে স্তব্ধ হয়ে গেল। সাথে রাগে ওর চোখ মুখ শক্ত হয়ে গেল। ছেলেকে হাতের কাছে পেলে না জানি কি করতো, জানে না। আশালতা পূর্ণতাকে ধাক্কা দিয়ে বলল, কি হলো, কোন রাজ্যে হারিয়ে গেলি? আমার ঘুম পাচ্ছে মা, ঘুমাই। চুপচাপ শুয়ে পড়ল পূর্ণতা। গতকাল রাতে ঘুমাতে পারেনি, এজন্য আজকে রাতে ঘুমিয়ে গেল। আশালতা জেগে রইল, তার ঘুম আসছে না। আরে 7 দিন থাকলো পূর্ণতা। এই 7 দিন শশী আর দিদানের কম কাহিনী দেখেনি বাসার সবাই, কিন্তু পূর্ণতাকে বাসা থেকে বের না করে ওদের দুজনে বাড়ি থেকে বের করবে না, তাই সবটাই নীরবে সহ্য করছে আশালতা। 7 দিনে সব কাগজ রেডি হয়ে গেল। তারপর দিদান আর পূর্ণতার ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হতে শশীর মাথা ঠান্ডা। পূর্ণতার সোফায় বসে কাগজটা সাইন করে দিদানের দিকে তাকিয়ে কাবিনের টাকা চাইল। বাসার কেউ কল্পনা করেনি যে পূর্ণতা কাবিনের টাকা চাইবে। আশালতা ভাবে সবাই চমকে উঠল, কিন্তু পূর্ণতা সবাইকে
আমাকে চরম সীমায় পৌঁছে দিয়ে টাকা দাবি করে বসলো। দিদান ঘামছে, 10 লাখ টাকা ও এখন কোথা থেকে দিবে? পূর্ণতা বলল, এত টাকা ইনকাম করে বিদেশ থেকে এনেছেন, সামান্য 10 লাখ টাকা দিতে পারছেন না? ডিভোর্স দিয়ে দিলেন, আরেকটা বউ বাসায় নিয়ে আসলেন, অথচ 10 লাখ টাকা বের করতে পারছেন না? টাকা না দিলে আমি কিন্তু মামলা করব আপনার নামে। আয়রার মা পূর্ণতার দিকে চেয়ে বলল, তুমি টাকা দাবি করছো? তোমাকে কত ভালো ভেবেছিলাম, আর এখন টাকার জন্য বলছো মামলা করবে? পূর্ণতা বলল, আপনার হাজবেন্ড এখন আপনাকে ডিভোর্স দিলে আপনি কি টাকা চাইবেন না? আপনি হয়তো বা অনেক ভালো টাকার দাবি করবেন না, কিন্তু আমি তো ভালো না আপু। আমাকে এত ভালো ভেবে লাভ নেই। আমরা যাদেরকে ভালোভাবে বিশ্বাস করি তারা আসলে কি আমাদের বিশ্বাসের যোগ্য হয়ে থাকে? আপনার ভাইকে তো আপনার মা অনেক বিশ্বাস করেছিল, সে কি তার বিশ্বাস রেখেছে? কারো প্রতি অন্ধবিশ্বাস রাখবেন না। আমার টাকা দিয়ে আমি চলে যাচ্ছি, না হলে আমি চলে যাব ঠিকই, কিন্তু মামলা কিন্তু দিয়েই যাব। আপনার ভাইকে আমি জেলের ভাত আমি খাইয়েই ছাড়বো। দিদানের কাছে সর্বোচ্চ 3 লাখ টাকা ছিল, সেই টাকা দিয়ে বললো বাকি টাকা 1 মাসের মধ্যে পাঠাবে। কিন্তু শশী সেই টাকা দেওয়া নিয়ে বাসায় চিল্লাচিল্লি শুরু করে দিল, কিন্তু তাও পূর্ণতা নড়ছে না। এই জন্য শশীর যা গহনা ছিল সে সব এনে দিল পূর্ণতাকে। সব মিলে 10 লাখ টাকা হবে না, কিন্তু পূর্ণতা বললো বাকি টাকা যেন পাঠায় দেয়। দিদান এতদিন পূর্ণতার নির্লিপ্ত ভাব দেখে ভেবেছিল বোকাশোকা মেয়েটা, কিন্তু এতটা চতুর ও বুঝতে পারেনি। ওভাবে ফাঁসিয়ে দিল। রাজশাহী থেকে ট্রেনে করে ঢাকায় পৌঁছাবে পূর্ণতা। সকালের ট্রেন ধরতে না পেরে বিকালের ট্রেনে উঠছে পূর্ণতা। বাবা মা ইচ্ছে করে ওকে এত দূরে বিয়ে দিছিল। আচ্ছা, ও এখনও ডিভোর্স নিয়ে ফিরে যাচ্ছে, এখন কি হবে? ওকে ঢাকার বাইরে পাঠানোর জন্য এত কষ্ট করে এত দূরে জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে পাঠানো হয়েছিল। ওর খবর যেন কেউ না পায়। এজন্য নিজেরা কখনো এই 5 বছর ওর সাথে দেখা সাক্ষাৎ করেনি, না কখনো ফোন দিয়ে ভালো মন্দ খোঁজ নিয়েছে। পূর্ণতা তো তাদের একটিমাত্র সন্তান, ওর সাথে তারা কি এটা কিভাবে করলো? কেমন করে মেয়ের খোঁজ খবর না নিয়ে তারা থাকতে পারলো? পূর্ণতা ভেতর থেকে তাচ্ছিল্যের হাসি বেরিয়ে এসে ও জানলার কাছে বসেছে। ট্রেন এখন আর ছাড়েনি, স্টেশনে ব্যস্ত মানুষের দিকে তাকিয়েছে। 5 বছর আগে লাল শাড়ি পরিয়ে বাবা মা এখানে পাঠিয়ে দিয়েছিল বিয়ের তকমা লাগিয়ে। আজ ঠিক 5 বছর পর সালোয়ার কামিজ পরে ডিভোর্সি হয়ে ফিরে যাচ্ছে। বাহ, কি সুন্দর একটা জার্নি। ওকে যখন এই অবস্থায় তারা দেখবে, একটু কি অনুতপ্ত হবে নাকি অহংকার নিয়ে থাকবে? ট্রেন চলতে শুরু করলো। কেউ যেন বাতাসের শীতল হাওয়ার সাথে মিশে মিহি কণ্ঠে পূর্ণতার কানে কানে বলে উঠল, আমায় ছেড়ে তুমি কোথাও ঠাঁই পাবে না পূর্ণতা। যেখানে যাও ফিরে তোমায় আমার কাছেই আসতে হবে। তোমার ঠিকানা অনেক আগেই আমার কাছে লেখা হয়ে গেছে। কেঁপে উঠল পূর্ণতা। পরিচিত শহরে ফেরার সঙ্গে সঙ্গে পুরনো ক্ষত জেগে উঠতেই শুরু হয়ে গেল। সব কিছু পুরনো জীবন, পুরনো পূর্ণতা, আর পূর্ণতার মধ্যে তো আকাশ পাতার তফাৎ। অতীত নিয়ে ভাবতে লাগলো পূর্ণতা। প্রথমে নিজের বাবার কথা ভাবলো। পূর্ণতার বাবা শাহিন আলম, যাকে পূর্ণতা জমের মতো ভয় পায়। বাবাকে দেখলে পূর্ণতার হার্টবিট বেড়ে যায়। বাবার সামনে দাঁড়িয়ে কখনো পূর্ণতা একের অধিক কথা বলতে পারে না। বাবাকে ভয় পাওয়ার কারণ আছে। ছোটবেলা থেকে পূর্ণতা তার গম্ভীর বাবার সাথে পরিচিত। বাবার শাসনে বড় হয়েছে। ওকে আদর না করে তা নয়, প্রচণ্ড আদর করে, কিন্তু বাবার ওই যে মুখটা এতটাই গম্ভীর থাকেন যে তিনি আদর করলেও ভীত হয়ে থাকে ওর মন। কিন্তু মায়ের ক্ষেত্রে পুরো উল্টো। নিজের আসল রূপ একমাত্র মায়ের সামনে প্রকাশ করতে পারে পূর্ণতা। মা যদি সারাদিন ওকে বকে, ধমকায়, মারে, তবুও পূর্ণতা ভয় পায় না, হাসে, মজা করে। কিন্তু বাবার একটা ডাকে ও একদম ভদ্র হয়ে যায়। বাবাকে বেশি পায়নি পূর্ণতা ছোটবেলা থেকে। মায়ের সাথে থেকেছে, বাবা ছিল আর্মিতে। যতটুকু সময় বাড়িতে কাটিয়েছে বাবার এই গম্ভীর মুখের জন্য বাবার থেকে দূরে থেকেছে। তখন পূর্ণতা ভাবতো, আচ্ছা, পুলিশ আর্মিরা কি শুধু রাখতে জানে, হাসতে জানে না? বাবা মাকে যতটা ভালোবাসে ততটা আরেকজন মানুষকেও ভালোবাসতো। পূর্ণতার জীবনে বসন্ত এসেছিল। পুরুষ মানুষ বলতে পূর্ণতা একজনকে ধ্যানে জ্ঞানে চিনতো, জানতো, বুঝতো এবং ভালোবাসতো। সে পূর্ণতার জীবনে আগমন করেছিল শুধু অদ্ভুতভাবে। সে পূর্ণতার জীবন নিয়ে এসেছিল বসন্তের হাওয়া। প্রেমের দোলা লেগেছিল পূর্ণতার ছোট্ট মনটায়। প্রেমের বয়স হয়নি, কিন্তু ছোট্ট পূর্ণতা সেই নাবালক বয়স থেকে তার প্রতি আকৃষ্ট হয়েছিল। বিড়বিড় করে নামটা পূর্ণতা আওড়ালো, প্রভাত। ওর বুকের ভেতরটা চিনচিন করে উঠল। ঠিক 5 বছর পর নামটা মুখে আনলো। নামটা উচ্চারণ করতে ওর নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো কষ্ট অনুভব করছে। ও হাঁপানি রোগীর মতো নিঃশ্বাস নিচ্ছে। ওর চোখের কোণায় জল চিকচিক করছে। আগে এই নামটা উচ্চারণ করতে যতটাই ভালো লাগা, ভালোবাসা মিশ্রিত এক মিষ্টি অনুভূতি হতো, কিন্তু আজ এই সময় এই নামটা উচ্চারণ করতে ওর এত কেন যন্ত্রণা হচ্ছে? বুকের ভেতরটা
কেন ফেটে যাচ্ছে যন্ত্রণায়, ও শ্বাস নিতে পারছে না। পূর্ণতার পাশে একজন ছেলে বসেছিল। সে হঠাৎ পূর্ণতাকে এমন জোরে নিঃশ্বাস নিতে দেখে ভয় পায়। হে, আপনি ঠিক আছেন? আপনার কি শ্বাসকষ্ট হচ্ছে? পূর্ণতা অস্ফুট স্বরে পানি চাইল। ছেলেটা নিজের ব্যাগ থেকে একটা পানির বোতল বের করে দিল। পানি নিয়ে ডকডক করে পানি খেয়ে চোখ বন্ধ করে রইল। আস্তে আস্তে ওর কষ্টটা নিবারণ হলো। তারপর পাশে তাকিয়ে থ্যাংক ইউ বলে বোতলটা ফিরিয়ে দিল। বর্ষাকাল চলছে তখন, পূর্ণতার সবচেয়ে পছন্দের মাস। ওর পছন্দের ফুল কদম। আর কদম ফুল দেখে ছোটবেলা থেকে বড় হয়েছে, আর তখন থেকে ফুলটা পছন্দের তালিকায়, আর এখন অবধি সেটাই বিরাজমান। ওদের বাসার সামনে একটা কদম ফুলের গাছ। গাছটি ছোট থেকে ওর সাথে আস্তে আস্তে বড় হয়েছে। এখন এত বড় হয়েছে যে হাত দিয়ে ফুল ছেড়ে যায় না। পূর্ণতা গাছে উঠতে পারে, তাই বড় হলেও ওর কোনো সমস্যা নেই। নিজের প্রিয় ফুল নিজেই পারে। এটা ফুল ছেঁড়ার ইচ্ছা হচ্ছে পূর্ণতা ফুল নিয়ে স্কুলে যাবে আর বান্ধবীদের দিবে। ফুলের লোভ দেখিয়ে বান্ধবীদের থেকে চকলেট খাবে। এই জন্য আজকে গাছে ওঠার জন্য এত লাফালাফি। গতকাল সবাইকে বলে এসেছে ফুল নিয়ে আসবে সবার জন্য। আকাশটা মেঘলাটে হয়ে আছে। গাছে ওঠার পর যদি বৃষ্টি নামে যায় তাহলে তো বিপদ হবে। পূর্ণতা এখন কদম গাছের নিচে দাঁড়িয়ে ঘাড় পিছন দিকে ঝুঁকিয়ে দৃষ্টি গাছের নিচে থেকে হলুদ কদম ফুলের দিকে রেখেছে। হাত দিয়ে নখ কাটতে কাটতে ভাবলো, ধর ছাই, উঠে যাবি। বৃষ্টি আগেই নেমে যাব, এতক্ষণে নেমে যেতে পারতাম। শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করছি। পূর্ণতা তত্তর করে গাছের ডগায় উঠল। তারপর ডাল থেকে হলুদ কদমের ফুল ছিঁড়ে নিচে ফেলছে। বান্ধবীর জন্য এক একটা করে, নিজের জন্য একটা নিল। সবগুলো ছেঁড়া হতে কালো আকাশের দিকে তাকিয়ে বলল, এই যে মেঘ, আমাকে তো খুব ভয় দেখাচ্ছিলি, উঠতে পারবি না। এই উঠেছি, বৃষ্টি এখনও আসেনি, এবার আমি নেমে যাবো, হি হি। বলে পূর্ণতা নিচে ঢালে পানি দিয়ে নামছিল, তখনই ঝরঝর করে বৃষ্টি নামতে শুরু করে। স্তব্ধ হয়ে পূর্ণতা গাছের আগায় বসে রইল। এটা কি হলো? শেষ মুহূর্তে বৃষ্টি আমাকে বিপদে ফেলে দিল। এখন আমি কিভাবে নামবো? এত জোরে বৃষ্টি নেমেছে যে 2 মিনিট গাছ পিচ্ছিল হয়ে যায়। এবার পূর্ণতা গাছের ঢাল ধরে রাখতে পারলো না। ওর হাত পিচ্ছিল হয়ে যাচ্ছে, পা পিছলে যাচ্ছে। ও সাবধানে নিচের ডালে এসে বসে রইল। এখানে থেকে পড়লেও পা ভাঙবে না, কিন্তু হাতে ব্যথা পাবে প্রচুর। কাঁদো কাঁদো মুখ করে আকাশের দিকে তাকিয়ে আছে পূর্ণতা। আকাশের গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে এবং শরীর ভিজিয়ে দিয়েছে। উপরের দিকে তাকিয়ে থাকা যাচ্ছে না। বৃষ্টির বেগ এতটাই ভেতর থেকে মায়ের চিৎকার ভেসে এসছে। ওর মা ওর নাম ধরে ডাকছে। মা ওকে আজকে এখানে দেখে ওর পিঠে বেতের বাড়ি পড়বে। সাহায্যের জন্য মাকেও এখন ডাকা যাবে না, নামার পর মায়ের খেতে হবে। কাঁদো কাঁদো মুখ করে পূর্ণতা বসে আছে, কি করবে ভেবে পাচ্ছে না। তখনই ও দেখতে পায় ওর গাছের নিচে একটা ছেলে দাঁড়িয়ে আছে, হাবাগোবা টাইপের। ছেলেটা মুখে মোটা ফ্রেমের একটা চশমা, ঢোলঢালাওয়ালা শার্ট আর একটা প্যান্ট, কাঁধে একটা ব্যাগ। ছেলেটা নিচ থেকে ওর ছেঁড়া কদমগুলো হাতে নিচ্ছে তুলে। এত বড় সাহস! কে এই ছেলেটা? কোথা থেকে আসলো? আমার এত কষ্টের কদম ফুল নিয়ে নিচ্ছে। রাগে চেঁচিয়ে উঠল পূর্ণতা, এই এই, কে আপনি? আমার ফুল নিচ্ছেন কেন? তাড়াতাড়ি আমার ফুল রেখে দিন। আমি এত রিস্ক নিয়ে এত কষ্ট করে ফুল ছিললাম, আর উনি কোথা থেকে উড়ে এসে আমার ফুলগুলো নিয়ে নিচ্ছে। কত বড় সাহস! সেটা ফুল হাতে নিয়ে পূর্ণতাকে কোথায় থেকে কথা বলছে, ওকে খুঁজে পাচ্ছে না। পূর্ণতা রেগে বলেন, আমি কি আপনার আশেপাশে ঘুরছি? আমি উপরে আছি, উপরে তাকান, আশেপাশে না খুঁজে, বুদ্ধু। ছেলেটা মাথা উপরে তুলে তাকাতে পূর্ণতাকে দেখতে পায় একটা শ্যামবনের ছেলে। প্রভাত পূর্ণতার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুমি গাছের ডালে বসে কি করছো? এই বৃষ্টির মধ্যে পড়ে যাবে তো। পূর্ণতা রাগে দাঁতে দাঁত চেপে বলল, আমার ফুল তাড়াতাড়ি ওখানে রাখুন, রাখুন বলছি, না হলে ভালো হবে না। এত উত্তেজিত হবে না, পড়ে যাবে। আল্লাহ, তুমি এখানে কিভাবে উঠলে? তোমার কি একটু ভয় ডর নেই? পূর্ণতা খুব অহংকারী করে বলল, আমি কি আপনার মতো হাবাগোবা টাইপের নাকি? আমি যথেষ্ট সাহসী, বুঝেছেন? আমি এখান থেকে পড়ব না। অহংকার বেশিক্ষণ টিকলো না। পূর্ণতা বলতে বলতে হাতের বাঁধন আলকা করে দিয়েছিল, তাই নিজের ভারসাম্য রাখতে না পেরে পড়ে যায় সব পিচ্ছল খেয়ে। পূর্ণতাকে পড়ে যেতে দেখে প্রভাত স্তব্ধ হয়ে যায়। কী করবে বুঝতে না পেরে নিজের 2 হাত নায়ক স্টাইলে বাড়িয়ে দেয় পূর্ণতাকে ধরার জন্য। কিন্তু এখানে তো পূর্ণতা আর প্রভাত নায়ক নায়িকা নয়, না এটা কোনো সিনেমা। এজন্য প্রভাত নায়কদের মতো পূর্ণতাকে ধরে ভারসাম্য রাখতে পারে না। অন্যদিকে পূর্ণতা ওর হাতের উপরেই পড়ে, কিন্তু দুজনে মাটিতে গড়িয়ে পড়ে। পূর্ণতার শরীরে ভার দিতে গিয়ে পড়ে যায় প্রভাতের হাঁটুতে। প্রভাত খুব ব্যথা পায়। ব্যথায় ওর মুখশ্রী নীল হয়ে ওঠে। গাছটা খুব উঁচু ছিল না, নাহলে আজকে দুজনে হাড়গোড় ভেঙে যেত। কিন্তু মোটামুটি পরিমাণে ব্যথা পেয়েছে। দুজনে কোমর ধরে উঠে হাত পা
ঝাড়তে লাগলো। ফুলের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায় পূর্ণতা। এত কষ্ট করে ফুলগুলো পারলো আর ওদের দুজনের চাপায় পড়ে ফুলগুলো নষ্ট হয়ে গেছে। পূর্ণতা আঙুল তুলে প্রভাতের দিকে বলল, আপনি যদি ফুলগুলো না কুড়িয়ে নিতেন তাহলে আপনার হাতে ফুলগুলো থাকতো না আর এইভাবে আমাদের দুজনের চিপাই নষ্ট হতো না। প্রভাত বলল, কেঁদো না, আমার জন্য কোনো মেয়ের কাঁদলে আমার কষ্ট হয়, আমি তোমাকে ফুল আবার পেড়ে দেবো। পূর্ণতা কপাল কুঁচকে বলল, মেয়ে কাঁদলে আপনার কষ্ট হয়? ছেলেরা কাঁদলে বুঝি মজা লাগে? প্রভাত ওর কথায় হেসে বলল, মেয়েদের মতো ছেলেদের কথায় কথায় কেঁদে ভাসায় না, মেয়েদের মতো ছেলেরা সিসকাদুনি না, এজন্য শুধু মেয়েদেরকে উল্লেখ করে বললাম। প্রভাতের কথার মানে বুঝতে পেরে পূর্ণতার চোখ মুখ কঠিন হয়ে এলো। তার মানে আপনি বুঝাতে চাইলেন মেয়েরা কথায় কথায় কাঁদে, মেয়েদের সিসকাদুনি? বললেন, দেখো, যেটা সত্যি আমি সেটা মানতে শেখো। আমি কি মিথ্যে বলছি? পূর্ণতা রাগের চোখ নিয়ে যেন আগুনের ফুলকি বেরোচ্ছে। ও রাগে অগ্নিমূর্তি হয়ে তাকিয়ে আছে প্রভাতের দিকে। ছেলেটা যতই হাবাগোবা ভেবেছিলাম ততটা না, প্রচণ্ড বেয়াদব একটা ছেলে। কিভাবে আমাকে অপমান করলো? ঠান্ডা মাথায় অপমান যাকে বলে। প্রভাত তখন হাসি হাসি মুখ করে পূর্ণতার দিকে তাকিয়ে আছে। পূর্ণতা এই বেয়াদব ছেলের সাথে আর একটি কথা বলতে চায় না, তাই রাগে গজগজ করতে করতে বড় বড় পা ফেলে বাসার দিকে হাঁটা ধরল। পূর্ণতা প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।